তারপরেও আমরা মেশিনে হাত দেই নাই, আমরা এই পাওয়ার স্ট্রাকচারটাকে চ্যালেঞ্জ করি নাই। এই কলোনিয়াল পাওয়ার স্ট্রাকচারটাকে ভেঙে দিতে হবে। এই বিচার দিয়ে বিচার পাওয়া যায় না। এখানে বিচার দিলে বিচারের নামে চলে বিচারিক প্রহসন। আমি নিজেও তার একটা ভুক্তভোগী। আমি জানি এটা একটা বিচারের নামে একটা সার্কাস। এই জনপ্রশাসন তৈরি হয়েছে কলোনিয়াল মাস্টারদেরকে সার্ভ করার জন্য, সাধারণ জনগণের সম্পদ লুণ্ঠনের মাধ্যমে। সেইটা কলোনিয়াল মাস্টারকে সাপ্লাইয়ার হিসাবে তারা কাজ করেছে। সেই ঐতিহাসিক ধারাবাহিকতা এখনও বর্তমান, যে আমাদের চিন্তাভাবনার মধ্যে কোথায় কোথায় ফাঁক আছে, আমাদের চিন্তাভাবনার মধ্যে কোন কোন জায়গায় যেই চিন্তাগুলো আমরা এখনও করি নাই, যে আনথটগুলো আছে, এই আনথটগুলোকে বাইর করে নিয়ে আসতে হবে। এটা কালেকটিভ একটা প্রসেস হইতে হবে। আমাদেরকে উপায় খুঁজে বাইর করতে হবে কীভাবে আমরা এই সেন্ট্রালাইজড ক্ষমতা কাঠামো ভেঙে দিয়ে একটা ডিসেন্ট্রালাইজড ক্ষমতা কাঠামোর একটা সমতার বাংলাদেশ গড়ব। একটা এক্সাম্পল হতে পারে, একটা জেলাতে আমাদের যেই পরিমাণে মানুষ থাকে, ইউরোপের অনেক দেশে এত মানুষ নাই। তাইলে কেন শুধু জাতীয় সংসদে 300 আসনের একটা জাতীয় সংসদ থাকবে? এরকম একটা করে সংসদ তো প্রতিটি জেলায় থাকতে পারে। কলোনিয়াল টাইমে যখন আমাদের এখানে ব্রিটিশ রাজ চলছে, পুরো বাংলা নিয়ন্ত্রণ করার জন্য, যখন ব্রিটিশ রাজ এখানে চলছে, পুরো বাংলাদেশ নিয়ন্ত্রণ করার জন্য ঠিক কী পরিমাণে ইংরেজ অফিসার আমাদের এখানে কর্মরত ছিল, এই বিষয়ে আপনাদের কোনো ধারণা আছে? এটার সম্বন্ধে আপনারা কোনো আইডিয়া করতে পারেন? একটু ভাবেন তো, কত হইতে পারে? 10,000, 5,000, 3,000, 2,000? তাও না, মাত্র 150 থেকে 200 ইংরেজ অফিসার আমাদের এখানে কর্মরত ছিলেন যখন এই বাংলা, অবিভক্ত বাংলা, তাও আমাদের শুধু এই বাংলাদেশের অংশটুকু নয়, কলকাতা, বাংলাদেশ এখনকার, তারপর ত্রিপুরা, ওইদিকে উড়িষ্যা, বিহার, পুরোটা নিয়ে মাত্র 150 জন ইংরেজ অফিসার আমাদের এখানে নিয়ন্ত্রণ করতে এই পুরো অঞ্চলটা। আর তাদের নিচে যেই নন ডিসিশন মেকিং যে পজিশনগুলো ছিল, সেগুলোতে মূলত স্থানীয়রা চাকরি করতেন এবং তাদের পরিমাণ ছিল সম্ভবত কয়েক লক্ষের মতো। তো এইটা কেন করতে হয়েছে? এটা করতে হয়েছে মূলত এইখানে ব্রিটিশদের সংখ্যাগত পরিমাণ ছিল কম, তাদের পক্ষে ব্যাপক পরিমাণে ইংরেজ অফিসার দিয়ে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। দ্বিতীয়ত, এখানকার কৃষ্টি কালচারের সাথে তাদের সরাসরি কোনো সংযুক্তি ছিল না। সেই কারণে স্থানীয় যে দালাল শ্রেণী, এই দালাল শ্রেণীর মাধ্যমে তারা আমাদেরকে শাসন শোষণ করেছে। তো এই তাদের প্রয়োজনের কারণেই তারা এই অঞ্চলের শাসন ব্যবস্থা, শুধু এই অঞ্চলে না, যেখানে যেখানে কলোনিয়াল এম্পায়ার তারা তৈরি করেছে, প্রত্যেকটা জায়গাতেই অল্প একটু জায়গা, অল্প কিছু অফিসার দিয়ে এরা সম্পূর্ণ টেরিটরি নিয়ন্ত্রণ করেছে। এইটা করার জন্য তাদেরকে যেই ক্ষমতা কাঠামো তৈরি করতে হয়েছে, সেই ক্ষমতা কাঠামোটা মূলত একটা সেন্ট্রালাইজড ক্ষমতা কাঠামো। বটম থেকে সম্পদ এক্সট্রাক্ট হইতে হইতে একদম টপ পজিশনে যারা আছে সেইখানে চলে যাবে। মাঝ লেয়ারগুলোতে যারা যারা দালালির কাজ করবে তাদের এখানে একটা স্টেক থাকবে। তো এখানে আপনি লক্ষ্য করলে দেখবেন ব্রিটিশ রাজ চলে গেছে, কিন্তু তাদের বানিয়ে রাখা যাওয়া সেই যেই এম্পাওয়ারমেন্ট, যেই পাওয়ার স্ট্রাকচার, সেটা কিন্তু রয়ে গেছে। দ্যাট মিন্স মেশিন তৈরি করে দিয়ে ইঞ্জিনিয়ার চলে গেছে, কিন্তু মেশিন এখানে ঠিকই রয়ে গেছে এবং সেই মেশিনের ভিতর দিয়ে যা ঢুকছে এবং বেরোচ্ছে সেই ব্রিটিশ কলোনিয়াল প্রভু তৈরি হচ্ছে। যেই কারণে 47-এ দেশভাগের পর আমরা পেয়েছিলাম পাকিস্তানি ক্ষমতা কাঠামোর অল্প কিছু মানুষের হাতে জিম্মি হওয়া এই পূর্ব বাংলার, এমনকি পশ্চিম পাকিস্তানের সাধারণ জনগণও শোষণের শিকার হয়েছে। আমরা 71-এ সেটা ডিনাই করেছি
একাত্তরের পরেও এই কলোনিয়াল মেশিনটাকে আমরা বাদ দিতে পারি নাই। এই বাদ দিতে না পারার কারণে একাত্তর পরবর্তী সময়ে আমরা দেখেছি আমাদের দেশীয় কলোনিয়াল প্রভু এই মেশিনের ভিতর থেকে বেরিয়ে আসতেছে। এবং 2024-এ মাঝখানে 90 একটা বড় গণ আন্দোলন হইল, তারপরেও আমরা মেশিনে হাত দিই নাই। আমরা এই পাওয়ার স্ট্রাকচারটাকে চ্যালেঞ্জ করি নাই, যেই কারণে হচ্ছে 24-এর আবার 24-এর দরকার হইল। 24-এর দরকার হয়েছে, এখন 24-এর পরেও আমরা কিন্তু শুধু এই আলাপটা এইখানে সীমাবদ্ধ করে রাখতেছি যে কে বসবে। দ্যাট মিনস হচ্ছে ওই মেশিনারিসের বিভিন্ন পজিশনে, কলোনিয়াল মেশিনারিসের বিভিন্ন পজিশনে কে বসবে। তো কে বসবে? একটা গাড়ির ড্রাইভিং সিটে বসলে সে গাড়ি ড্রাইভ করবে, এই তো, আর তো কিছু না। তো এই মেশিনারিসগুলার যে বিভিন্ন পজিশন আছে সেখানে বসলে সে ওই মেশিনারিসটা তাকে যেই ক্ষমতা কাঠামোর যেই পজিশনে ফেলবে সে ওই মতো কাজ করবে, এর বাইরে তো সে কিছু করবে না, সে করতে পারবে না। তাইলে আমাদেরকে আরেকটু আন্তরিকতা নিয়ে ডিপ থেকে ভাবতে হবে, এই মেশিনারিসটাকে চেঞ্জ করতে হবে, এই কলোনিয়াল পাওয়ার স্ট্রাকচারটাকে ভেঙে দিতে হবে। এই কলোনিয়াল পাওয়ার স্ট্রাকচারটা ঠিক কীভাবে কাজ করতো? এই যে 150 থেকে 200 ইংরেজ অফিসার এখানে কাজ করত, তারা মূলত কোন পজিশনগুলো হোল্ড করত? ডিস্ট্রিক্ট কালেক্টর, এখনকার যে ডিসি, তার অধীনে সমস্ত স্থানীয় প্রশাসন থেকে শুরু করে গোমস্তা, আমলা এরা কাজ করত। দেখেন, 16 থেকে 17 কোটি মানুষের একটা দেশ, ঠিক আগের মতোই মাত্র 300 সংসদ সদস্য দিয়ে এটা পরিচালিত হচ্ছে। তাকে সাপোর্ট দিচ্ছে কে? তাকে সাপোর্ট দিচ্ছে এইখানকার স্থানীয় যে বিচার ব্যবস্থা। দুঃখিত, স্থানীয় বিচার ব্যবস্থা আমাদের এখন আর নাই। এখানে রাইখা যাওয়া কলোনিয়াল যে বিচার ব্যবস্থা, আমরা জানি বিচার ব্যবস্থা কি পরিমাণে দুর্নীতিগ্রস্ত। এখানে বিচার দিয়ে বিচার পাওয়া যায় না। এখানে বিচার দিলে বিচারের নামে চলে বিচারিক প্রহসন। আমি নিজেও তার একটা ভুক্তভোগী, আমি জানি এটা একটা বিচারের নামে একটা সার্কাস। বিচারক, বিচার প্রার্থী এবং আসামির মাঝখানে থাকে উকিল। এই উকিল সাহেব আবার নতুন এক ধরনের শোষণ করে। এই উকিলি শোষণ থেকে মুক্তির আমাদের এই কলোনিয়াল স্ট্রাকচারে কোনো উপায় নাই। এইখানে যে জনপ্রশাসন, কলোনিয়াল আদলে তৈরি যে জনপ্রশাসন, এই জনপ্রশাসন তৈরি হয়েছে কলোনিয়াল মাস্টারদেরকে সার্ভ করার জন্য। সাধারণ জনগণের সম্পদ লুণ্ঠনের মাধ্যমে সেইটা কলোনিয়াল মাস্টারকে সাপ্লাইয়ার হিসাবে তারা কাজ করেছে। সেই ঐতিহাসিক ধারাবাহিকতা এখনও বর্তমান। আমাদের এইখানে যে পুলিশিং ব্যবস্থা আছে, আমাদের এখানকার পুলিশিং ব্যবস্থা আর লন্ডনের পুলিশিং কিন্তু একরকম না। লন্ডনে কমিউনিটি পুলিশিং চলে, আর আমাদের এখানে পুলিশ চলে মূলত হচ্ছে এক ধরনের বল প্রয়োগের উপায় হিসাবে। আমাদের এখানে স্থানীয় বিচার ব্যবস্থাকে নষ্ট করে দেওয়া হয়েছে, ক্ষমতা কাঠামোকে সেন্ট্রালাইজ করা হয়েছে। এই সেন্ট্রালাইজেশনকে আবার একটা বিকেন্দ্রিকতার ভিতর দিয়ে যদি আমরা না নিয়ে যাইতে পারি, তাইলে আমরা এই কলোনিয়াল মেশিনারিসের ভিতর থেকে তৈরি হওয়া যে ফেসিবাদ, এটা অনবরত ইতিহাস পুনরাবৃত্তি করতে থাকবে। সো এত শহীদের আত্মদানের পরে আমরা আবার ঐতিহাসিকভাবে একটা সুযোগ পেয়েছি এটা নিয়ে রিথিঙ্ক করার, যে আমাদের চিন্তাভাবনার মধ্যে কোথায় কোথায় ফাঁক আছে, আমাদের চিন্তাভাবনার মধ্যে কোন কোন জায়গায় যেই চিন্তাগুলো আমরা এখনও করি নাই, যে আনথটগুলো আছে, এই আনথটগুলোকে বাইর করে নিয়ে আসতে হবে। এটা কালেকটিভ একটা প্রসেস হইতে হবে। আমাদেরকে উপায় খুঁজে বাইর করতে হবে কীভাবে আমরা এই সেন্ট্রালাইজড ক্ষমতা কাঠামো ভেঙে দিয়ে একটা ডিসেন্ট্রালাইজড ক্ষমতা কাঠামোর একটা সমতার বাংলাদেশ গড়ব। একটা এক্সাম্পল হতে পারে, একটা জেলাতে আমাদের যেই পরিমাণে মানুষ থাকে, ইউরোপের অনেক দেশে এত মানুষ নাই। তাইলে কেন শুধু জাতীয় সংসদে 300 আসনের একটা জাতীয় সংসদ থাকবে? এরকম একটা করে সংসদ তো প্রতিটি জেলায় থাকতে পারে। কেন্দ্র যদি শুধুমাত্র আমাদের দেশীয় নিরাপত্তা, বহিঃশত্রুর আক্রমণ এবং যুদ্ধ ব্যবস্থা পরিচালনার কাজে থাকে, আর সমস্ত মেজর যেই উপাদানগুলো আছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে,
এইগুলা যদি স্থানীয় সরকারের হাতে ন্যস্ত হয় এবং তারা যদি সেটা বাস্তবায়নে উদ্যোগী হয়, তাহলে এক ধরনের ডিসেন্ট্রালাইজেশন এখানে হতে পারে। আরেকটা হচ্ছে ভোটের যে ব্যবস্থা, নির্বাচনী যে ব্যবস্থা। আজকে 2024 সালে আমি বিকাশের মাধ্যমে আমি আমার সমস্ত টাকা পয়সা ট্রান্সফার করতে পারতেছি। আমি আমার ভোট কেন দিতে পারবো না এরকম একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে? এবং একবার ভোট দেওয়ার পরে 5 বছরের জন্য এটা কেন গ্রেফতার হয়ে থাকবে কোনো একটা পার্টির কাছে? আমার আজকে মনে হচ্ছে যে এই নেতা আমার জন্য ঠিক আছে, কালকে সেটা মনে নাও হইতে পারে। হয়তো তার কোনো সিদ্ধান্ত যেটা আমার পছন্দ হচ্ছে না, আমি কেন আমার ভোটটা চেঞ্জ করতে পারবো না? এটা তো 1 মিনিটের মামলা। একদিনে ভোট হওয়ার প্রবলেম হচ্ছে চুরি চামারি জোর জবরদস্তি করে যদি এটা নিয়ে নেওয়া যায়, তাহলে 5 বছরের জন্য সে একদম নির্বিঘ্নে তার ক্ষমতা প্র্যাকটিস করতে পারে। এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে, এবং এই ভাবনার জন্য বর্তমানে যে আইন কাঠামো, যে সংবিধান, যে জনপ্রশাসন, এগুলো আমাদেরকে ভেঙে দিতে হবে। এই সংবিধানের ভিতর দিয়ে নতুন যেই বাংলাদেশ, সমতার বাংলাদেশ আমরা করতে চাই, সেটা করা সম্ভব নয়। সো এই জায়গা থেকে এখানে অনেক ভুলভ্রান্তি আছে। এখানে জনগণকে নিয়ে একসাথে মুভ করার যে ব্যাপারটা, এটা ছিল না। এটা নানান কারণেই হয়তো হয়েছে। যেই পরিমাণে সংগ্রাম এবং সাংবিধানিক প্রতিবিপ্লব, আনসারদের দিয়ে যেটা করানোর চেষ্টা করা হইলো, তারপর আমলাদের দিয়ে যেটা করানোর চেষ্টা করা হইলো, সচিবালয়ে আগুন দেওয়ার যে ব্যাপারটা হইলো, এই নানান কারণেই হয়তো জনগণের সাথে সম্পৃক্ত হয়ে দেশ পরিচালনা করা এবং ক্ষমতা কাঠামো ভেঙে দেওয়ার যে ব্যাপারটা, জনগণের কাছে ক্ষমতা নিয়ে যাওয়ার যে ব্যাপারটা, এটা আশানুরূপ হয় নাই। এই সমালোচনা আমাদেরও আছে, এই খুব হতাশা আমাদের মাঝখানেও আছে। তারপরে বলবো, কালকে একটা ঐতিহাসিক দিন হইতে যাইতেছে। এই আমাদের বাংলাদেশিদের জাতীয় ইতিহাসের ক্ষেত্রে আমাদের যে সম্ভাবনা, অপার সম্ভাবনা আছে, বিশ্ব মঞ্চে একটা জাতি হিসেবে মাথা তুলে না শুধু নেতৃত্ব দেওয়ার যে সম্ভাবনা আছে, সেই সম্ভাবনার বীজ হয়তো কালকে রূপিত হইতে পারে। সো আমার বন্ধুবান্ধব ও যারা আছেন আশেপাশে, এই জুলাই বিপ্লবের পক্ষের যে জনগণ, যে আকাঙ্ক্ষা গড়ে উঠেছে, আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা দয়া করে কালকে দলে দলে শহীদ মিনার আসবেন। আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য যেই জুলাই বিপ্লবের প্রোক্লামেশন, আমরা সেখানে হাজির থাকতে চাই। বিপ্লবের পক্ষের সমস্ত শক্তিকে আমি আমার জায়গা থেকে আহ্বান করতে চাই, বন্ধুরা আসুন কালকে দলে দলে যুক্ত হয়ে শহীদ মিনারে উপস্থিত থেকে একটা ঐতিহাসিক ঘটনার সাক্ষী হিসাবে নিজেকে হাজির রাখি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।